দর্শক, আজ ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। পৃথিবীতে মানুষের জন্মগ্রহণ করে খাদ্যের অধিকার নিয়ে। এই খাদ্যের জন্য মানুষের বিরামহীন ছুটে চলা, কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খাদ্যশস্য উৎপাদন করা। একটা সময় এই খাদ্যের জন্য যুদ্ধ করতে হয়েছে, কিন্তু বর্তমানে নিরাপদ খাদ্যের জন্য আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। কারণ ভেজাল আর রাসায়নিকের অতিমাত্রায় বা অযৌক্তিক ব্যবহারের ফলে এবং জলবায়ু পরিবর্তন সহ নানান কারণে আমাদের খাদ্যপণ্য স্বাস্থ্যসম্মত থাকছে না। ১৬ কোটি মানুষের খাদ্যাভাব পূরণ হলেও প্রতিদিনের খাদ্য তালিকায় কতটুকু নিরাপদ খাদ্য আমরা খেতে পাচ্ছি প্রশ্ন থেকেই যায়। তারপরও সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব খাদ্য দিবস ২০১৯ উপলক্ষে বিশেষ টকশো নিরাপদ খাদ্য অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে মিস এনিমা রাও খান এবং আলোচক হিসেবে উপস্থিত আছেন মিস্টার গোলাম রহমান, সভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব, মাহবুবুল্লাহ, প্রকল্প সমন্বয়কারী ইউ সুইচ এশিয়া SNV নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং সাগির মুস্তাফা, গ্রাহক সচেতনতা বিশেষজ্ঞ। আলোচনার বিষয় উৎপাদক থেকে ভোক্তা নিরাপদ খাদ্য সরবরাহ সচেতনতা। আমি প্রথমেই শুরু করছি, তাই গোলাম রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো জানেন যে আজ আমাদের বিশ্ব খাদ্য দিবস, নিরাপদ খাদ্য দিবসের প্রতিপাদ্য বিষয় আমাদের, এবং এই বিশ্ব খাদ্য দিবসে বাংলাদেশের যে প্রেক্ষাপটে আছে, এখানে এই বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করবো, বিশেষ করে যখন বাংলাদেশে খাদ্যের যে প্রতিদিনের যা আমরা খাদ্যগুলো গ্রহণ করছি সেখানে ভেজালের অভিযোগ আছে, নানা রকম অভিযোগ কিন্তু আছে। সেই প্রেক্ষাপটে এই বিশ্ব খাদ্য দিবসকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? প্রায় ৭০ কোটি মানুষ খাদ্য অভাবে ভুগছে, অভুক্ত থাকে। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশে একসময় আপনার খাদ্য অভাব ছিল, মানুষ না খেয়ে থাকতো, কিন্তু এখন এই অবস্থা আর নাই। এখন আমাদের দেশে সব মানুষই দুবেলা দুমুঠো খাওয়া পায়, এবং আমাদের যে সংবিধান যে মৌলিক অধিকারগুলি আছে তার মধ্যে এটি খাদ্য একটি মৌলিক অধিকার, এবং সেই জন্য সরকার চেষ্টা করছে। আমরা যখন স্বাধীন হই, যখন ৭.৫ কোটি মানুষ ছিল, তখনও কিন্তু খাদ্য অভাবের জন্য দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু আজকে সেই অবস্থা আর নাই। আমাদের ১৬.৫ কোটি মানুষ এখন, কিন্তু আমাদের উৎপাদন বেড়েছে অনেক গুণ। এর মধ্যে খাদ্যে যে অভাব সেইটা হয়তো দূর হয়েছে, কিন্তু খাদ্য কতটুকু নিরাপদ এটা একটি বড় প্রশ্ন। যেই জন্যে দেখা যাচ্ছে যে খাদ্য আমরা গ্রহণ করি তো সুস্থ থাকার জন্যে, কিন্তু খাদ্য গ্রহণ করার পর যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, তাহলে তো এই খাদ্য গ্রহণ হিতে বিপরীতের মতো বিষয়। এই জন্যে সরকার কিছু কাজ করেছে, কিছু আইন করেছে, যেমন নিরাপদ খাদ্য আইন ২০১৩। বিভিন্ন রকমের কেমিক্যালস ব্যবহার, অতি লোভী ব্যবসায়ী নানা রকমের কেমিক্যালস ব্যবহার করে খাদ্য। কিন্তু আইন করার পর আপনারা কাজ করছেন, এর উপরে সরকার কাজ করছে, আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু কতটুকু আপনি সংক্ষেপে বলেন যে কেমিক্যালসের জন্য যে আইন হয়েছে এটা হলো আপনার ফর্মালিন নিয়ন্ত্রণ আইন, এবং এই আইনগুলি বাস্তবায়নের জন্য একটা কর্তৃপক্ষ করা হয়েছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কিন্তু নিরাপদ খাদ্য এমন একটি বিষয় যার সাথে ১৯টি মন্ত্রণালয় এবং ৪৮০টিরও বেশি সংস্থা, সরকারি, আধা সরকারি, স্বশাসিত সংস্থা জড়িত। এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু তারপরেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে বা এর কাছাকাছি এসেছি এটা বলা খুব কঠিন। সেই জন্যে নানা রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে আমরা SNV নেদারল্যান্ডসের যে প্রতিনিধিরা এখানে এসেছেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে খুবই সীমিত কার্য পরিধিতে, যে আম এবং টমেটো, মানে টমেটোর যাতে উৎপাদন, পরিবহন এবং ম্যানুফ্যাকচারিং বা প্রসেসিং, মানে যে স্তরগুলো আছে সেখানে প্রসেসিং,
যেমন আজকাল তো দিন দিনই আমাদের প্রসেসড খাদ্যর ব্যবহার না, সেগুলো আমি নিশ্চয়ই আমি শুনবো মামুল্লার কাছে, কিন্তু আপনি বলুন যে সামগ্রিকভাবে আমাদের প্রতিদিনের যে খাদ্য তালিকাগুলো আছে, শাক সবজি ফলমূল যেগুলো আছে, সেই জায়গাটি আপনি ক্যাবের সভাপতি এবং এই ধরনের বড় ধরনের আন্দোলন আছে, মানুষের ক্ষোভ আছে, কখনো কখনো আপনি বললেন যে সরকার আইন প্রণয়ন করেছে, আপনি বললেন যে তার ফলাফল তেমনটি আসেনি। তাহলে আমরা এই বিশ্ব খাদ্য দিবসে আসলে আমাদের কি বাণী থাকতে পারে বা আমাদের যে থাকতে পারে বা কি সরকারের একটা কমিটমেন্ট আছে আইন প্রণয়নের মধ্যে, তার প্রকাশ পেয়েছে। এটা বাস্তবায়নের জন্য উদ্যোগ আছে, কিন্তু যেটা বেশি প্রয়োজন সচেতনতা, মানে অ্যাওয়ারনেস বিল্ডিং। আমি আপনার কাছে আমি আসবো নিশ্চয়ই। মাহবুবুল্লাহ, আপনি বলুন, আপনি তো নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষে কাজ করছেন এবং আমি যতদূর জেনেছি যে আপনারা উত্তর অঞ্চলে টমেটো এবং যেটি আমের যে বাম্পার ফলন হয়, আমরা বিভিন্ন সময় দেখেছি যে সেই ফসলগুলো ঢাকার দিকে আসে এবং সেগুলোকে ধ্বংস করা হয় অতিরিক্ত মাত্রাতিরিক্ত যে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে। সেখানে আপনারা কাজ করছেন, আসলে কি প্রক্রিয়া কাজ করছেন এবং ফলাফল কি আসছে? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমি এই প্রশ্নের উত্তর দিতে যে প্রথমে আমি একটু বিশ্বচিত্র এবং বাংলাদেশের চিত্রটা একটু টানতে চাই, এই কারণে যে আমরা যে বিশ্ব খাদ্য দিবসের বিষয়ে কথা বলছি, আমরা যদি বিশ্বের দিকে তাকাই, চিত্রটা একটু ভিন্ন। সেখানে 672 মিলিয়ন পিপল সাফার ফ্রম ওবেসিটি। যেখানে খাদ্যাভাব আছে সেখানে দেখুন এত বৃহৎ একটা সংখ্যা ওবেসিটিতে ভুগছে। অন্যদিকে 1.3 বিলিয়ন পিপল যাদের ওজন বেশি, ওভারওয়েট। তো এখানে একটা সামগ্রিক চিত্র আমরা দেখতে পাচ্ছি বিশ্বে, যে একদিকে খাদ্যাভাব, আরেকদিকে হচ্ছে খাদ্যের অতিমাত্রা গ্রহণ, প্রাচুর্য। আর বাংলাদেশ কনটেক্সটে যদি আমরা দেখি যে ফুড সিকিউরিটির কথা বলি, ফুড সিকিউরিটি আসপেক্টে 3টা সেগমেন্ট আমি বলতে চাই, যে একটা হলো ফুড অ্যাভেলেবিলিটি, ফুড অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ফুড ইউটিলাইজেশন। বাংলাদেশের কনটেক্সটে ফুড অ্যাভেলেবিলিটিটা সেটা আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি, আছে, কিন্তু অ্যাক্সেসিবিলিটির দিকে যদি আমরা তাকাই, আমাদের দেশের সব মানুষের কিন্তু সেই বাইং ক্যাপাসিটি নেই, তাদের অ্যাবিলিটিটা কম। আর ইউটিলাইজেশনের ক্ষেত্রটায় সেই ফুড সেফটির বিষয়টা চলে আসে, নিরাপদ খাদ্যের বিষয়টা চলে আসে। এখানে ব্যাপকভাবে আপনার নিরাপদ খাদ্যের বিষয়টা আসে, কিন্তু নিরাপদ খাদ্য প্রক্রিয়াটা করতে হলে প্রতিটা স্তরে আমাদেরকে আলোকপাত করতে হবে। আমাদের প্রকল্প, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশে আমরা 2016 থেকে বাস্তবায়ন করছি এবং এটা ডিসেম্বর 2019 পর্যন্ত আমরা কন্টিনিউ করব, সেখানে আমরা সামগ্রিকভাবে এই প্রকল্প ইমপ্রুভিং কনজিউমার অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাক্সেস টু সার্টিফাইড সেফ টমেটো অ্যান্ড ম্যাঙ্গো প্রোডাক্টস, এই প্রকল্পের আওতায় কাজ করছি ইন বাংলাদেশ। সেখানে এই নাম থেকে বুঝতে পারছেন আমরা বেসিক্যালি আলোকপাত করছি কনজিউমার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, এবং যে প্রসেস প্রোডাক্ট টমেটো এবং ম্যাঙ্গো থেকে হয় সেটা যেন সার্টিফাইড হয়। এখন এই যে সার্টিফাইড এবং নিরাপদ করতে গেলে আমাদেরকে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হচ্ছে। সেটা হচ্ছে কীরকম, যে ফার্মাররা, যে আমাদের চাষি ভাইরা আছেন, তারা যদি তাদের প্রডিউসটা সেফ বা নিরাপদ করতে না পারে, তাহলে কিন্তু প্রসেসিং ইন্ডাস্ট্রি যারা আছে তারা কিন্তু নিরাপদভাবে প্রক্রিয়াজাত করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা 5000 টমেটো এবং 5000 ম্যাঙ্গো চাষিদেরকে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস অথবা উত্তম কৃষি পদ্ধতি, যেটা বাংলায় বলি, সেটার উপরে বিভিন্ন রকম ক্যাপাসিটি বিল্ডিং দিয়ে তাদের আমরা অ্যাবিলিটিটাকে, তাদের সক্ষমতাটাকে বৃদ্ধি করছি। তারা এখন জানে কিভাবে চাষাবাদ করলে নিরাপদ টমেটো হবে, উৎপাদিত হবে, নিরাপদ আম উৎপাদিত হবে। ফর এক্সাম্পল, একসময় এই প্রকল্পের ইন্টারভেনশনের আগে তারা পেস্টিসাইড ব্যবহার করত 15, 16, 17 বার তারা করত, কিন্তু এখন তাদের এই গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসের উপরে প্রশিক্ষণের পরে তারা মাত্র 3 বার স্প্রে বা পেস্টিসাইড দিচ্ছে। এতে হচ্ছে কি, যে দূষণ প্রক্রিয়া সেটার মাত্রাটা কমে যাচ্ছে। অন্যদিকে এই যে উৎপাদিত পণ্য, সেখান থেকে বিভিন্ন রকম প্রসেস প্রোডাক্ট হচ্ছে, যেমন ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো ড্রিঙ্ক, টমেটো সস, ক্যাচআপ, এই ধরনের। এখন এইটা প্রক্রিয়াজাত করছে কারা? এটা করছে আমাদের যে সমস্ত ম্যানুফ্যাকচারার আছে, অ্যাগ্রো প্রসেসার্স আছে বাংলাদেশে। যেমন আমাদের প্রকল্প যেহেতু নাটোর এবং রাজশাহীতে আছে, সেখানে আমরা দেখছি 3টা ম্যানুফ্যাকচারার আমরা পেয়েছি, প্রাণ, কিষান এবং সজীব। তাদেরকেও আমরা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের উপরে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়েছি, এবং তারা আপনারা শুধু উৎপাদন যেটা করছে তাদের না, যারা ম্যানুফ্যাকচার করছে তাদেরকেও আপনারা অ্যাওয়ারনেস বিল্ডিং করছেন। কারণ আমরা রিয়েলাইজ করেছি, অনুধাবন করেছি, ইটস অ্যান ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আমরা শুধু উৎপাদনে যদি সেফটি আনি, প্রসেসিংয়ে যদি না হয় তাহলে হবে না। ইন বিটুইন সাপ্লাই চেইন অ্যাক্টরস আছে,
যারা সর্টিং করছে, গ্রেডিং করছে, ট্রান্সপোর্টেশনে আছে। আপনার কত সাল থেকে কাজ করছেন এর উপরে? আমরা এই প্রকল্পটা, আপনি জানেন, আপনি অবহিত আছেন যে এক একটি প্রকল্পের একটা নির্দিষ্ট ম্যান্ডেট থাকে। আমাদের এই প্রকল্পের ম্যান্ডেটটা হচ্ছে 2016 থেকে 2019। তো আমরা 2016 থেকে কাজ করছি এবং আমাদের যে জিওগ্রাফিক্যাল রিজিয়ন আছে সেটা হলো নাটোর এবং রাজশাহী। আমরা নাটকের 6টি সাব ডিস্ট্রিক্ট এবং রাজশাহীর 10টি, এই 16টি সাব ডিস্ট্রিক্টে কাজ করছি 2016 থেকে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এখন আমাদের চাষি যারা আছেন তারা এতই সচেতন, আমাদের বেনিফিশিয়ারি চাষি ছাড়া তাদেরকে দেখে আশেপাশে গ্রামের যে চাষিরা আছেন তারাও অনুপ্রাণিত হয়েছে তাদের সুফলটা দেখে, এবং তারাও এখন স্বেচ্ছায় এই বিষয়গুলো গ্রহণ করছে। জি, তারা স্বেচ্ছায় উত্তম কৃষি পদ্ধতি বা গুড এগ্রিকালচার প্র্যাকটিস সেটা এখন তারা সেই নাটোর এবং রাজশাহী অঞ্চলে তারা অনুসরণ করছে। যেটি ম্যানুফ্যাকচারিং চেনেও আপনার পরিবর্তন কি আনতে পেরেছেন, যেটা অভিযোগ ছিল বিভিন্নভাবে যে তারা? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং সেক্টরে আপনারা জানেন আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। আমাদের এখানে অ্যাক্রিডিটেশন বডি এখনো হয়নি। দেন আমরা পৃথিবীর বেস্ট যারা অডিট ফার্ম আছে তাদেরকে আমরা সিলেক্ট করি। আমরা ব্যুরো ভেরিতাসের সাথে কাজ করছি। সেটা কি কাজটা কি হচ্ছে বাংলাদেশে এখন? জি, এর মধ্যে আপনারা জেনে খুশি হবেন যে হেসাফ সার্টিফিকেশন যেটা সেটা পেয়েছে আমাদের সাথে যে কাজ করছে অ্যাগ্রো প্রসেসর প্রাণ, এবং 2018 সালে তারা বিআরসি সার্টিফিকেশন পেয়েছে, যার মাধ্যমে তারা এখন এক্সপোর্ট মার্কেটেও যেতে পারছে। সো এই যে উন্নয়নগুলি ক্রমান্বয়ে হচ্ছে, ফুড সেফটির বিষয়টা এমন একটা বিষয়, ওভারনাইট কিন্তু এটা করা যাবে না, গ্র্যাজুয়াল একটা প্রসেস, ধারাবাহিক। আমি আপনার কাছে আবারও আসবো। সাকিব মোস্তফা, আপনি তো গ্রাহক সচেতনতা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন বাংলাদেশে। আপনি বলেন যে এই সচেতনতা অ্যাওয়ারনেস, যেটি ইংরেজিতে বলা হয় অ্যাওয়ারনেস বিল্ডিং, এক্ষেত্রে আপনারা কী কী ভূমিকা রেখেছেন বা কোন পর্যায়ে আছে? আমি এই কারণে আপনাকে প্রশ্নটি করলাম যে জানেন যে আজ বিশ্ব খাদ্য দিবস, একটি গুরুত্ব আছে। আমরা প্রতি বছরই বাংলাদেশে এই দিবসটি বর্ণাঢ্যভাবে পালিত হয় এবং মানুষকে সচেতনতা বৃদ্ধির একটি বিষয় এখানে সম্পৃক্ত আছে। আপনারা কী করছেন? শুভ সন্ধ্যা। বিশ্ব খাদ্য দিবসে আজকে যারা সামনে আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে। আমরা যে কথাটা বলছি আজকে, যেটা এখন যে কাজটি করছি, এটিও কিন্তু কনজিউমার অ্যাওয়ারনেসের মধ্যেই পড়বে। মানে জনগণকে সচেতন করতে হবে। যে তথ্যটি আপনার ঘরের ভিতরে আছে সেই তথ্যটি বাইরে দিতে হবে, সবাইকে দিতে হবে। এই কাজটি ধরেন মানুষের অভ্যাস পরিবর্তনের একটি অংশ। আমি যেভাবে অভ্যস্ত হয়ে গেছি, এটা কিন্তু কেউ আমাকে বলে দেয় না, এমনি এমনি হয়তো হয়ে যায় অভ্যাসটা। সেই অভ্যাস পরিবর্তনের বিষয়টা খুব কঠিন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, ধরেন এই যে নিরাপদ খাদ্য অনিরাপদ কীভাবে হয়, অভ্যাসগত কারণে অনিরাপদ হয়ে যাচ্ছে। আমাদের কৃষক ভাইরা যখন উৎপাদন করছে, অনিরাপদভাবে উৎপাদন করছে, হয়তো না জেনেই করছে, তথ্যটা সে জানে না যে এটা করলে অনিরাপদ হচ্ছে, এটা করলে নিরাপদ হচ্ছে। মাঝখানে যারা আছে তারা হয়তো একই অবস্থা, এবং প্রসেস ফুড যারা তৈরি করছেন সেখানেও কিন্তু একই অবস্থা, মানে তথ্যগত ঘাটতি বা তথ্য তারা জানে না। শেষ পর্যন্ত বলি যে আমরা যখন কনজিউম করি একটা প্রোডাক্ট, কিনতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কী কী দেখা দরকার? আমরা কি প্রোডাক্টের গুণাবলী দেখি? আমরা কি প্রোডাক্ট কেনার সময় তার মেয়াদের তারিখটা দেখি? আমরা কি ভাবি যে এই প্রোডাক্টটা যারা ম্যানুফ্যাকচার করলো তারা কি প্রসিদ্ধ বা বাংলাদেশের স্বীকৃত কোনো অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত? যেমন বিএসটিআই, যে একটি পণ্যটি বিএসটিআই দ্বারা অনুমোদিত কিনা। মানে আমি একটা পণ্য কিনতে গেলে জাস্টিফাইড করব যে এই পণ্যটি আসলেই আমার জন্য ঠিক আছে কিনা। তো আমি মেজারটা কিভাবে করব? এখন এই মেজারটা করার জন্য যে তথ্যগুলি আছে সেগুলি যদি আমি না জানি, তাহলে তো সেটা আমি করতে পারবো না। হ্যাঁ, আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজটা হচ্ছে ওটা, যে আমরা তথ্যটা জানাতে চাই। আমি যখনই যেই পণ্যটাই কিনতে চাই না কেন, যেটাই আমি গ্রহণ করতে চাই না কেন, সেটার জন্য যেই ধরনের তথ্য থাকা দরকার, সেই তথ্যগুলি একজন গ্রাহক হিসেবে যেন আমি জানতে পারি। এটি কাপড় কিনতে গেলে আমার যে তথ্য জানা দরকার, ঠিক খাদ্যপণ্য কিনতে গেলে আমার তো সেই তথ্য নয়, অন্য কিছু তথ্য জানা দরকার। এখন এই যে তথ্যগুলি আমি জানতে পারছি না বলেই কিন্তু আমি অসচেতন, আমাকে ধোঁকা দিতে পারছে। যখনই আমি এই তথ্যগুলি জানতে পারবো তখন আমি সচেতন হলাম। এখন এই জানার বিষয়টাও খুব কঠিন হয়ে যায়। আপনারা এই সেক্টরে কাজ করছেন, অর্থাৎ এই চেন অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য বিভিন্ন কাজ করছেন। ফলাফল কি? এই প্রসঙ্গে আপনাকে আমি একটি বিরতির মধ্যে যেতেই হচ্ছে। দর্শক, বিশ্ব খাদ্য দিবসের বিশেষ এই টক শো নিরাপদ খাদ্য অনুষ্ঠান থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আলোচনা বিষয়ে উৎপাদক থেকে ভোক্তা, নিরাপদ খাদ্য সরবরাহ
সচেতনতা। এরপর যে আবার আপনার কাছে যেতে চাচ্ছি আমি সাগির মোস্তফা, যে এই কীভাবে মেনটেন করা, অর্থাৎ অ্যাওয়ারনেস বিল্ডিংটা আপনারা কীভাবে করছেন? সারা দেশব্যাপী নিশ্চয়ই আপনারা করছেন, কীভাবে করছেন? এটি একটি কঠিন বিষয় আসলে। সচেতনতা এটা কোনো পরিমাপক নাই। মানুষ যখন অভ্যাসগত পরিবর্তন হয়, ঘটে যায়, প্রক্রিয়া আপনারা এই কাজগুলো এখন করছেন? এটার জন্য আমরা বিভিন্ন টুলস ব্যবহার করি, মিডিয়ামের মাধ্যমে যাই। যেমন এক একটি বিষয়ের জন্য একরকম। আমরা যেমন এই নিরাপদ খাদ্যর এই বিষয়টা নিয়ে যে কাজটি করছি, আমরা এখানে বিভিন্ন টুলস ব্যবহার করেছি। যেমন অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা স্ট্রিট থিয়েটার করছি, আমরা গানের মধ্যে, আমরা গানের মধ্যে যাচ্ছি, যা গান দিয়ে আমরা সবাইকে গান গেয়ে গিয়ে বিভিন্ন স্থানে। গণমাধ্যমকে আমরা ব্যবহার করছি, গণমাধ্যমের সহযোগিতা নিচ্ছি। ইভেন্ট মানে ডে অবজারভেশন করছে, যেমন বিশ্ব খাদ্য দিবস। আমরা আজকে আমাদের এই খাদ্য দিবস অনুষ্ঠান রবীন্দ্র সরোবর ধানমন্ডিতে আজকে এখন চলছে। তো এরকম আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করছি, সচেতন করছি। কী দিয়ে? যে ইস্যুটা থাকে সেই ইস্যুর যে তথ্যগুলি দরকার জনগণের জানার, সেই তথ্যগুলি দিয়ে। যেমন আমরা নিরাপদ খাদ্যের বিষয়ে সিলেক্ট করেছি 9টি তথ্য। নিরাপদ খাদ্যপণ্য কিনতে গেলে 9টি জারি গান বা বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়ের ভিতর দিয়ে প্রান্তিক পর্যায়ে করছেন, গ্রামের পর্যায়ে আপনারা আমরা এটা করেছি। ফলাফল কি আসছে? এতে কি পরিবর্তন হচ্ছে গুণগত বা কৃষকের ক্ষেত্রে, কিংবা যারা ভোক্তা, কিংবা যারা সাপ্লাইয়ের সঙ্গে জড়িত আছে, সরবরাহের সঙ্গে, কিংবা যারা ম্যানুফ্যাকচারের সঙ্গে জড়িত আছে, এদিকে কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা আপনারা? হ্যাঁ, পরিবর্তনটি কীরকম? যেমন যেই তথ্যটি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন, এন্টারটেইন যদি না থাকে তার মধ্যে, সেই তথ্যটা তো বেশি গ্রহণযোগ্য হয় না, মানে নেয় না মানুষ। তো আমরা যেটা চিন্তা করলাম যে আসলে মানুষকে যদি সচেতন করতে চাই, কোন মিডিয়ামটার তার কাছে গ্রহণযোগ্য হবে, মানে সে বিনোদনও পাবে, আবার যে তথ্যটা আমরা দিতে চাচ্ছি সেটাও দিতে পারবো। মানে এডুকেশন এবং এন্টারটেনমেন্ট দুইটাকে আমরা সংমিশ্রণের ভিতরে আপনারা দিচ্ছেন। আমি আসবো আবারও আপনার কাছে। গোলাম রহমান, আপনি বলুন যে ক্যাবের তো আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘদিন ধরে তারা কাজ করে যাচ্ছে, বিশেষ করে ভেজাল খাদ্য এত কিছুর পরেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে নগর মানুষের জীবন কিন্তু কখনো বিপর্যস্ত হচ্ছে। কিন্তু এখানে যেটি আমাদের দুজন গুরুত্বপূর্ণ আলোচক মাহবুবুল্লাহ এবং সাগির মোস্তফা বললেন যে তারা পেরিফেরিতে কাজ করছে, তারা কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে, তারাও কাজ করছেন, ফলাফল পাচ্ছেন। কিন্তু যারা ম্যানুফ্যাকচারার কিংবা সাপ্লাই চেনে আছে, এদের ব্যাপারে আপনি কি বলবেন, বা এরা কেন সঠিকভাবে সরবরাহ করছে না? আমাদের দেশের যে ব্যবসায়ী যারা উৎপাদক, প্রসেসর, এদের মধ্যে অতি মুনাফার একটা প্রবণতা দেখা যায়, যেটাকে বলা মুনাফাখোর। তারা মুনাফাখোর, অতিরিক্ত মুনাফার প্রতি একটা আকর্ষণ, ঘুষখোর, মুনাফাখোর। আমরা তো দেখতে পাচ্ছি ভেজাল দিয়ে মানুষকে নানা রকম। যে বলুন, এর মধ্যে আপনি কিছু লোক আছে যারা খাদ্যকে অনিরাপদ করে, হয়তো না জেনে, যেমন ধরেন রোজার সময় একই তেল বারবার ব্যবহার করছে রাস্তার একজন ভেন্ডার, সে হয়তো এই ব্যাপারে তত সচেতন না, কিন্তু যে ম্যানুফ্যাকচারার হলুদের গুঁড়াতে আপনার সীসা মিশাচ্ছে জাস্ট রং চং করার জন্যে, সে কিন্তু জেনে শুনে করছে, সে ক্রিমিনাল অফেন্স করছে। সেই জন্য যে আপনার যে আইন আমি কিছুক্ষণ আগে বলেছি যে নিরাপদ খাদ্য আইন হয়েছে, তারপরে ফর্মালিন নিয়ন্ত্রণ আইন হয়েছে, বিভিন্ন ক্ষতিকর দ্রব্য যাতে ফুড প্রসেসিংয়ের সময় ব্যবহার না করা হয়, সেই জন্যে সরকার আইন করেছে এবং এই জন্যে কর্তৃপক্ষও করেছে। এখন যেটা দরকার এইটা হলো যে এনফোর্সমেন্ট। সেই এনফোর্সমেন্ট আমাদের দেশে নানা কর্তৃপক্ষ আছে, আপনার জেলা প্রশাসন মোবাইল কোর্ট করে, র্যাব করে, তারপরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করে, বিএসটিআই করে, তারপরে ভোক্তা অধিকার সংরক্ষণ, অনেক কর্তৃপক্ষ, এবং এরা জেল জরিমানা করে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে নিয়ন্ত্রণে আসছে। নিয়ন্ত্রণে এনফোর্সমেন্টের সমস্যা, প্রয়োগের সমস্যা, আইনের আপনি কি বলেন? যে না, বিশেষ করে যে আমার ফৌজদারি আইনে অপরাধের কথা বললেন, যেটি ফৌজদারি অপরাধগুলো করছে, এটা হচ্ছে মানুষের মূল্যবোধের অপক্ষয়, যে অর্থই আর কি আপনার যে কোনো যেন তেন প্রকারে অর্থ উপার্জন করতে হবে, এই যে একটা মনোভাব, এই যে মানসিকতা, এইটার চেঞ্জ করা দরকার। সেই জন্যে আমরা বলছি যে সৎ থাকার, ভালো থাকার এবং নিজের ক্ষতি অন্যের ক্ষতি না করার এইসব বিষয়গুলি একবারে শিক্ষা জীবনের প্রথম থেকে
আর কি যাতে আসে। সেই জন্য স্কুল কলেজের স্কুলের বইতে একসময় আমরা পাঠ্যপুস্তকে একসময় আমরা যখন ছোটবেলা বাল্য শিক্ষা বলে একটা মানে দিয়ে আমাদের এতে সদাসত্য কথা বলি, কিন্তু এখন মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে এইসব মূল্যবোধের কথাগুলি হারিয়ে গেছে, এগুলিকে ফিরেই আনতে হবে যাতে মানুষ একদিকে আইন প্রয়োগ করতে হবে, অন্যদিকে আমাদের মূল্যবোধের জায়গাটা। কিন্তু আপনি আমাকে তথ্য দিন যে এই যে আইনগুলো করা হলো, আপনি বললেন যে অনেকগুলো আইন করা হয়েছে, কিন্তু যারা ফৌজদারি অপরাধ করছে, খাদ্যে ভেজাল, রং, জীবন বিধ্বংসী পদার্থ বিশ্লেষণ করে করছে, তাদের দৃষ্টান্ত শাস্তি কি হচ্ছে? বা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে জরিমানা, কারণ এটা প্রদান করা সহজ। আর যদি আপনি জেল একটা নির্দিষ্ট মোবাইল কোড 2 বছরের বেশি কাউকে জেল দিতে পারে না, কিন্তু খাদ্য নিরাপত্তা যেখানে মানুষকে জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে, সেই জন্যে সর্বোচ্চ শাস্তি আমরা এখন দাবি করছি মৃত্যুদণ্ড। আইনে মৃত্যুদণ্ডের বিধান রেখে আপনার, এবং এটা কিছু এক্সাম্পলারি পানিশমেন্ট হলে তখন হয়তো অবস্থার উন্নতি হবে। এবং সেই জন্য জনসচেতনতা দরকার। আমরা যারা ভোক্তা, আমাদেরকে আমরা নিরাপদ খাদ্য চাই। ভোক্তারা কি করতে পারে? আমি আপনি সংক্ষেপে বলেন যে নিরাপদ খাদ্যের জন্য ভোক্তারা কি করতে পারে? ভোক্তারা কতটুকু জায়গায় আছে তারা করবে? ওদের ভোক্তারা জানছে না যে এই খাদ্যটি সঠিক আছে কিনা, বা তখন কি করবে ভোক্তারা? একটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বলে একটা আইন হয়েছে। কোনো ভোক্তা যদি প্রবঞ্চিত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন এই আইনের আশ্রয় নিয়ে এই অধিদপ্তরের যে অফিস সারা দেশে আছে, এখন প্রত্যেক জেলাতেই আছে, এটা আর কি উপজেলা পর্যায়ে নেওয়ার জন্য আমরা দাবি করছি। তো এখানে অভিযোগ করতে পারেন। অভিযোগ করলে ওনারা প্রশাসনিক ব্যবস্থা মানে জরিমানা করতে পারেন, ফৌজদারি ব্যবস্থা এবং দেওয়ানি ব্যবস্থা সবই নিতে পারেন। তবে দেওয়ানি এবং ফৌজদারি ব্যবস্থা নিতে হলে কোর্টে যেতে হয়, কারণ এরা কোর্টের আর আগের চেয়ে সব মধ্যে কথা হচ্ছে আগের চেয়ে শক্তিশালী হচ্ছে সবকিছু। এবং একটা কথা আমি আর বিশেষভাবে বলতে চাই যে যদি কোনো প্রশাসনিক জরিমানা করা হয়, যদি 1 লক্ষ টাকা জরিমানা করা হয়, 25,000 টাকা যিনি অভিযোগ করেছেন গ্রাহক তিনি পুরস্কার হিসাবে পান। এই আইনটি কিন্তু আশেপাশের কোনো দেশে এই ধরনের আইন নেই। এটা কি বাংলাদেশে আছে? হ্যাঁ, বাংলাদেশে আছে। তাহলে তো ভালো, আরো তো তাহলে অপরাধী ধরা পড়তেই পারে। মাহবুবুল্লাহ, আপনি বলুন যে বিশ্ব খাদ্য দিবস এবং আপনারা অনেক সুন্দর কাজ করছেন, নেদারল্যান্ডসের অর্থায়নে আপনারা করছেন এগুলা, সামগ্রিকভাবে বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন যে আপনাদের দুটো সেক্টরে কাজ করছেন এবং ফলও পাওয়া যাচ্ছে? যেমন আগে টনকে টন আমকে নষ্ট করা হতো, সেই ফলগুলো আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানুষও দেখতে পাচ্ছে, কিন্তু আরও কী করা যেতে পারে বাংলাদেশের নিরাপদ খাদ্য সরবরাহের জন্য? আসলে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এসএনবি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই প্রকল্প নিয়ে কাজ করছে, যেটার ব্যাপারে আমি একটু আগে বললাম। আমরা মনে করি আসলে এই নিরাপদ খাদ্য এটা বিশেষভাবে একটা মাইন্ড মডেল। জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত সচেতনতা খুবই দরকার, এবং এই নিরাপদ বা ফুড সেফটি বিষয়টা এত ইন্টিগ্রেটেডভাবে জড়িত। আমরা যদি তাকাই একটা শিশুর দিকে, যখন সে মায়ের গর্ভাবস্থায় থাকে, ফার্স্ট 100,000 ডেজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ গর্ভাবস্থায় একটা শিশুর পরবর্তীতে যে ফিজিক্যাল স্ট্রাকচার সেটা গড়ে ওঠে যদি সে পুষ্টিকর নিরাপদ খাদ্য পায়। তো আমরা যদি দেখি ইভেন আমাদের প্রকল্পতেই যেই দুটি প্রডিউস নিয়ে, টমেটো এবং ম্যাঙ্গো নিয়ে আমরা কাজ করছি, আমাদের দেশের সবাই কিন্তু কম বেশি আম এবং টমেটো খাচ্ছে। তো এই দুইটা বিষয় আমাদের ওতপ্রোত যে আমাদের ফুড লাইফস্টাইল আছে তার সাথে জড়িত হয়ে পড়েছে। এবং এই টমেটো এবং ম্যাঙ্গো থেকে যে প্রসেস প্রোডাক্ট যেগুলো হচ্ছে সস, ড্রিঙ্কস, এগুলোও কিন্তু জনগণ ব্যাপকভাবে কনজিউম করছে। তো সেই আসপেক্টে আমি বলবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি প্রকৃতভাবে এই প্রকল্পের আওতায় নাটোর এবং রাজশাহীতে কাজ করেছি, আমরা পরবর্তীতে এই প্রকল্পকে স্কেলিং আপ করে অন্যান্য ডিভিশনেও যদি কাজ করতে পারি আরো ব্যাপকভাবে, সম্ভাবনা আছে কিনা, আমি আমরা জানার আগ্রহ যাচ্ছি কিনা, জি সেই ব্যাপারে আমরা অবশ্যই অন্যকে অন্তর্ভুক্ত করবেন কিনা, এরকম কোনো এটা আসলে এটা আসলে নির্ভর করে ডোনার কমিউনিটির উপরেও। তারা যদি ওই ধরনের ফান্ডিং করে, অফকোর্স আমরা এই ধরনের আলোচনা আছে কিনা যে আপনারা আরো বৃদ্ধি করবেন এবং পণ্যের পরিমাণও বৃদ্ধি করবেন, এমন কোনো আওতা
আছে কিনা আপনার? জি, আমরা যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আমরা প্রতিনিয়তই স্বপ্ন দেখি নতুন নতুন প্রকল্পের, নতুন নতুন এলাকায় নতুনভাবে বাস্তবায়ন করার। সেই স্বপ্ন আমাদের মধ্যে আছে এবং সেই প্রক্রিয়া নিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের আশা আছে ভবিষ্যতে আরও বড় স্কেলিং আপ প্রকল্প নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা কাজ করব। ধন্যবাদ। সগীর মোস্তফা, আপনি বলুন শেষ বক্তব্য দিন, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আরও কি করা যেতে পারে? অর্থাৎ আপনি বললেন যে আপনারা যে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা যেখানে যদি প্রয়োজন তার ভিতর দিয়ে সচেতন করছেন, আরও কি করণীয় হতে পারে? বিষয়টি হচ্ছে আসলে আপনি মানুষকে সচেতন করতে চাই যদি, তাহলে আমাকে তথ্য দিতে হবে, এবং যদি সে কোনো দুর্বৃত্তায়ন হয় বা দুর্বৃত্ত মানে ওই ধরনের কোনো কাজ করে, তার জন্য শাস্তির ব্যবস্থা থাকতে হবে, এবং কী শাস্তি থাকবে সেটিও জানাতে হবে। এবং যদি সেখানে কোনো পুরস্কার থাকে, যেমন স্যার একটু আগে বললেন যে কনজিউমার রাইটস, আপনি যদি অভিযোগ করেন তাহলে যেই ক্ষতিপূরণটা তার করা হবে তার 25% একজন কনজিউমার পাবে, যে ভোক্তা অভিযোগটা করবে। কিন্তু অনেকেই জানে না, কিন্তু আমি তো জানতাম না বিষয়টা। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা কাজ করছি ওটা নিয়ে, কনজিউমারকে সচেতন করতে হবে কি, যে যেমন পণ্যের গুণাগুণের জন্য সচেতন করতে হবে যে এটা আপনি ভালো কিনা, আবার এটা খারাপ হলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, আপনার কোনো রাইট এখানে আছে কিনা, রাষ্ট্র আপনাকে কোনো অধিকার দিয়েছে কিনা, কোনো আইনের মধ্যে আপনাকে রাষ্ট্র সে ছাতাটা আছে কিনা, যে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন কোনো কারণে। আমাদের দেশে এখন যেটা এসেছে, কিন্তু আমাদের দেশে বড় স্কেলে নাই, কিন্তু আমি আমার লাইফ টাইম যদি আমার যদি ক্ষতি অনেক বড় কোনো ক্ষতি হয়ে যায়, আমি কিন্তু কোনো ফুড কোম্পানির বিরুদ্ধে কেস করতে পারছি না। পারলেও সেখানে আমি কোনো সমাধান পাবো কিনা, আমি আমার জীবনের যে এই আইনেও আপনি চাচ্ছেন যে ধরনের আইন, বিশ্ব খাদ্য দিবসে নিশ্চয়ই এই বিষয়গুলো আপনাদের প্রাপ্তি কিংবা আপনারা বলছেন যেগুলো হওয়া দরকার আছে। স্যার, আপনি 10 সেকেন্ডে বলুন যে উনি যেটা বললেন যে আমরা তো এই পর্যন্ত কোনো মামলা করতে পারছি না, বা এই এরকম আইনি কোনো সংস্কার কিংবা বিষয় আসার সম্ভাবনা আছে, আইন আছে কিনা? কিন্তু আইনি প্রক্রিয়াটা তো খুব জটিল। আমাদের দেশের অনেক আইন আছে, আপনি ভোক্তা অধিকারের আইন তো আছেই, এবং যে ক্রিমিনাল অফেন্স, একটা লোক যদি কোনো একটা ওষুধ খেয়ে মারা যায় অথবা কোনো একটা খাদ্য করা যায় কিনা বা মামলা করা যায়, এই আইনটা আমাদের আইন আছে, আইন আছে। সচেতনতা করতে হবে, জনগণকে সচেতন করতে হবে আইনগুলো নিয়ে। এটি তো বিষয়, আমি ওইটাই বলছি যে সবকিছু কিন্তু আছে, কিন্তু আমরা কিছু জানি না। অর্থাৎ এখানে আর এটা ব্যয়বহুল, সেই জন্যে মানে জানার যে অধিকারটি সেটি কি এই মানুষ জানতে পারলেই সচেতন হয়ে উঠবে। মানে আপনি যত বেশি আলোতে আসবেন তত কিন্তু ফোকাসড হবেন। আপনি অন্ধকারে থাকা মানে হচ্ছে এখানে কিছু না কিছু দুর্বৃত্তায়ন হবে। আপনি এই জন্য বলছি তথ্যকে সামনে নিয়ে আসতে হবে, সব ধরনের তথ্য, তাহলেই দেখবেন যে এটা আলোর মতো, এখানে কেউ দুর্বৃত্তায়ন করতে পারবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আসুন আমরা শুধু খাদ্য উৎপাদনে জোর না দিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে জোর দিই, আর তার জন্য প্রয়োজন উৎপাদক থেকে ভোক্তা সবাইকে সচেতন হওয়া, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষক সহ সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে যাওয়া। আসুন নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণে সবাই সচেষ্ট হই। সবার সুষ্ঠু শরীর ও সুন্দর সুখময় জীবন কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন প্রিয় বাংলাদেশকে।